6 মাসের মধ্যে ই-হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। শুরু হচ্ছে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিও। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, অনেক সময় অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ। সরবরাহ কম বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু থামছেই না, রোগ শনাক্তের কোনো ল্যাব নেই চট্টগ্রামে, নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে টিকিট কাউন্টার উচ্ছেদে যাত্রী পরিবহন মালিকদের আপত্তি। বলছেন বাস টার্মিনালের আধুনিকায়ন ছাড়া সংকট কাটবে না, বাড়বে ভোগান্তি। ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি। কোনো বাথরুম নাই, বসার একটা প্লেস নাই, একটা ছোট একটা রুম থেকে কাউন্টার আছে, একজন লোক দাঁড়ায় টিকিট কাটতে পারে আর নাই। সাবেক পরিচালকদের ফেরার সুযোগ রেখে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন বিলের সমালোচনা বিশ্লেষকদের। সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের অথবা এটা ওপেন অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানোর আহ্বান পাকিস্তানের। আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। দুদিনের মধ্যে আবারও ইরানের সাথে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প। বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে অ্যাটলেটিকো মাদ্রিদ। পিএসজির কাছে হেরে শেষ 8 থেকেই বিদায় লিভারপুলে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। জুলাইয়ের 1 তারিখ থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 6 মাসের মধ্যে দেশের মানুষকে ই-হেলথ কার্ড প্রদানের উদ্যোগের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে আনা হবে এর আওতায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। প্রধানমন্ত্রী বলেন, নদী শাসন ব্যয়বহুল কাজ, এর তুলনায় কম খরচে খাল খনন করা যায়। সরকার সেটির উপর গুরুত্ব দিচ্ছে। তাছাড়া কুয়াকাটার কয়েকটি উপজেলা নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা রয়েছে সরকারের, এটিও জানান প্রধানমন্ত্রী। এছাড়া জানান, দেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসাবে নিশ্চয়ই আপনি মাননীয় স্পিকার পত্রপত্রিকায় দেখেছেন, সংবাদে দেখেছেন যে গতকাল আমাদের যে কৃষক কার্ডের যে কমিটমেন্ট ছিল জনগণের মাঝে, সেটির কাজও আমরা পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর আজ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই। সংশ্লিষ্টরা জানান, সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে, যা পাম্পে পৌঁছাতে দুপুর হতে পারে। আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে বিকেল গড়াতে পারে। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো থেকে গ্রাহকদের নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়া হচ্ছে।
যে কোনো দিন তেল নিতে আসলে উনি মনে করেন যে সিরিয়ালের বাড়ি 1-2টা গাড়ি প্রত্যেকদিন ঢুকাই দিবে, আন্দাজি মিথ্যা কথা বলবে যে সিরিয়ালের বাড়ি মানে গাড়ি ছিল। ম্যাক্সিমাম মানুষই তো ওর জন্য অতিষ্ঠ। ও একা সিরিয়াল ভেঙে পুরো শান্তিটা নষ্ট করছে, তো ওরে নিয়ে যা আমাদের হেফাজতে রাখি। এদিকে রাজধানীর বাইরেও জ্বালানি তেলের জন্য পাম্পে অধীর অপেক্ষায় গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল। পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন ফিলিং স্টেশন মালিকরা। তেল সংকটে আজও বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়ছে ক্ষোভ। ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের সিরিয়ালই বেশি। তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, হাতাহাতির মতো ঘটনাও ঘটছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার অনেক কম তেল সরবরাহ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাম্পে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। ডিজেল বন্ধ করে ডিজেলের নাই, এই পাম্পে আসছি 6টার সময় আসছি, এখন মোটামুটি 11টা বাজে। তারপরে মাত্র সিরিয়ালে ঢুকলাম। আগের তুলনায় একটু কম হচ্ছে, তবে এই সেবাটাকে আরো উন্নত করা দরকার। বিভিন্ন জায়গা থেকে আসে ব্যবসার জন্য তেল নিয়ে বিক্রি করে, তেল খুলে ট্যাঙ্কি থেকে বিক্রি করে। আস্তে আস্তে পাবলিককে আমরা দিতেছি, কিন্তু সিরিয়াল কমতেছে না, প্রতিদিন কেবল হোন্ডা বাড়তেই আছে। দর্শক, পাম্পে তেল সরবরাহ পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমাদের রাজধানীর খবরও জানবো, তবে শুরুতেই ময়মনসিংহে যেতে চাই। সেখানে হোসেন শাহিদ আছেন। শাহিদ, গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা, আর পাম্প মালিকরা কি বলছেন? এই মুহূর্তে আমি ময়মনসিংহ সাইফুল ফিলিং স্টেশন আছি। ময়মনসিংহ নগরের একটি ফিলিং স্টেশন। এখানে দীর্ঘ লাইন বাইকারদের বিশেষ করে, এবং এই তেল নেয়ার জন্য যে দীর্ঘ অপেক্ষা, এবং সেই সাথে এই পাম্প মালিকদের সাথে কিন্তু তেলের যারা নিতে আসছেন তারা কিন্তু বিভিন্ন সময় বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পাম্প মালিকরা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ চেষ্টা যাতে তারা এই পাম্পটি তেল দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের জটিলতায় তৈরি হচ্ছে। তো সে বিষয়ে আমরা বিস্তারিত এই ফিলিং স্টেশনের যিনি মালিক রয়েছেন সাইফুল ইসলাম, তার সাথে আমরা কথা বলবো। আসলে কি ধরনের সমস্যা আপনাদেরকে মুখোমুখি হতে হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের এই ধরনের যে সরকার আমাদেরকে প্রচুর তেল দিয়ে যাচ্ছে। এক সময় আমি 18,000 করে তেল পাই, কিন্তু যখন দিতে চাই 15,000 16,000 তেল শেষ হওয়ার পর আমাকে পাম্প বন্ধ করতে দেয় না। এখানে জটিলতার সৃষ্টি করে, রোড বন্ধ করে দেয়। পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করতেছে আমাকে, জেলা প্রশাসন সহ মাননীয় এমপি মহোদয়, মেয়র মহোদয়, এদের কথা বলে আমি কোনো রকম এখান থেকে রেহাই পাচ্ছি। তারা একবার নিয়ে যাচ্ছে, বারবার চলে আসছে। এখানে ক্যাশের গালিগুলি একই কাজ করতেছে। এই জন্য আমরা আমাদের স্টাফগুলি না খেয়ে 12 ঘন্টা 14 ঘন্টা এক নাগার তেল দিতে হয়। আজকে আমরা এই পুলিশের প্রশাসনের, জেলা প্রশাসনের সহায়তায় আজকে আমরা শৃঙ্খলাভাবে তেল দিতে পারছি। এই অবস্থা আসলে এই জটিলতাটা কেন সৃষ্টি হচ্ছে যে বারবার তারা তেল নিতে চাচ্ছে, যারা মোটরসাইকেল আরোহী আছেন তাদের আসলে এই হঠাৎ করে এই যে তেলের যে চাহিদা বৃদ্ধি পাওয়া, যে আপনি আগে মাসে আপনি কত লিটার বিক্রি করতেন, এখন হয়তো বা দিনে বা এক সপ্তাহে কত বিক্রি করছেন? আমি প্রতি সপ্তাহে আগে 28,000 থেকে 30,000 লিটার তেল বিক্রি করতাম। এখন যদি আমি 24 ঘন্টা পাম্পটা খোলা রাখি, 30,000 লিটারই চলে যাবে। এই গাড়িগুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এখানে যদি কোনো পুলিশ প্রশাসন থেকে গাড়ির কাগজপত্র চেক করে যদি এখানে একটু করা হয়, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। আপনার মাধ্যমে আমি মাননীয় পুলিশ সুপার এবং ডিআইজি মহোদয়কে অনুরোধ করব, ওনারা জন্য আমার এই আবেদনটুকু দয়া করে একটু বিবেচনা করেন। অর্থাৎ যারা তেল নিতে চাচ্ছেন বা আসছেন, যে আমিও দেখেছি যে কিছু কিছু মোটরসাইকেল আছে যে যাদের ইতিমধ্যে তাদের তেল আছে ট্যাঙ্কিতে, তারপরেও তারা বাড়তি তেল তারা নিতে চাচ্ছেন। যে এই প্রবণতাটা আপনাদের জন্য কতটুকু সমস্যা তৈরি হচ্ছে, বা এই জায়গায় স্থানীয় প্রশাসনের আপনি কোনো হেল্প পাচ্ছেন কিনা? প্রশাসন আমাকে সর্বাত্মক আমাকে হেল্প করছে। কোতোয়ালির ওসি সহ আপনার পুলিশ সুপার যারা আছেন, জেলা প্রশাসন যারা আছেন, ডিআইজি মহোদয় আছে, সবার নলেজে এই বিষয়গুলি আছে। কিন্তু পাবলিক মানে না। পাবলিকগুলি এসে যখন আমরা বলি তেল শেষ বা নাই, তখনই তারা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে আমার গেটটাকে ভেঙে ফেলে, রোডটাকে বন্ধ করে দেয়।
আসলে যেটি আমরা শুনছিলাম যে তেলের চাহিদা আছে, এটিও ঠিক আছে, কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু একটি শ্রেণী তেল মজুত করার চেষ্টা করছে। সেই জায়গায় যখন পাম্প মালিকরা যারা রয়েছেন তারা বাধা দেন, সেই সময়ে এই ধরনের বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি হয়। এইসব পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন আসলে ফিলিং স্টেশনের মালিকরা যারা নিশ্চয়ই রয়েছেন অভিযোগগুলো সমাধান হবে এমনটাই প্রত্যাশা। হোসেন শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা রাজধানীর খবর জানবো। বনানী থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী মশিউর অনেক পেট্রোল পাম্পের লাইনের যে প্রভাব সেটি সড়কে কেমন পড়েছে? আমি আসলে চিত্রতে দেখাতে চাই সড়কের প্রভাবটা কীভাবে পড়েছে, পরে আমি জিওমেট্রিক্যাল যে জায়গাটা সেটাও বলবো। ঠিক আমার এই বাহাতের প্রথম দিকের যে সোজা রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, অর্থাৎ সেখানে একটা পেট্রোল পাম্প আছে, আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখান থেকে শুরু করে আমতলী, তারপরে বনানী 12 নম্বর, কাকলি পর্যন্ত, মানে কাকলি বনানী এই রাস্তাটা আসলে পুরোটা রাস্তা জুড়ে যে জ্যামটা দেখতে পাচ্ছেন, আপনি যদি বাম সাইড একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পথটি সেটি কিন্তু মোটামুটি খালিই বলা চলে, কিন্তু সোজা দিয়ে যে রাস্তাটিতে আসলে যাচ্ছে এর একটা বড় প্রভাব কিন্তু হচ্ছে পেট্রোল পাম্পের। কেন বলছি? কারণ হচ্ছে পেট্রোল পাম্পগুলো বেশিরভাগই হচ্ছে যে লাইনগুলো ধরছে বা যে সিরিয়ালগুলো নিচ্ছে সেগুলো নিচ্ছে রাস্তার ওপরে এসে, অর্থাৎ রাস্তার একটা ভাগ অংশ জুড়ে কিন্তু তাদের অংশ নিয়ে থাকতে হচ্ছে এবং লম্বা সময় ধরে থাকতে হচ্ছে। কিছু কিছু আছেন যারা হচ্ছে সেই ভোর রাত থেকে এখন অবস্থান নিচ্ছেন তেলের জন্য, আবার কেউ কেউ আছেন যারা হচ্ছে এখন এসে শেষ মুহূর্তে অবস্থান নিচ্ছেন কারণ গতকালকে তেল ছিল না। আমি এবার একটু এ পাশে একটু দেখাতে যাবো লোপা, এই যে জ্যামটা আপনি দেখলেন সেটি যে আসলে কতটুকু সেটি আপনি আসলে এ পাশ থেকে তাকালেও কিন্তু দেখতে পাবেন। এই পাশ দিয়ে আবার যতটুকু চলে গেছে একেবারে ঠিক শেষ পাতা পর্যন্ত ততটুকু কিন্তু জ্যাম রয়েছে। তো লোপা, এই যে জ্যাম আসলে পেট্রোল পাম্পের যেই ভোগান্তি সেটি যে শুধুমাত্র যারা তেল নিতে আসছেন তাদেরই ভোগান্তি, ব্যাপারটা কিন্তু তেমন নয়। তার পাশাপাশি কিন্তু এই একই ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন যারা সাধারণ মানুষ, যারা আসলে কর্মব্যস্ত এই দিনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তারাও এই ভোগান্তির আসলে শেষ বা একেবারে শেষ অনেক আমরা বুঝতেই পারছি আসলে সড়কে প্রভাব পড়েছে, আমরা দেখছিলাম সেটি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি এটা শেষ করার পরে আপনাদের হাতে দিয়ে দেব। আগে আপনাদের প্রশ্নগুলো একটু শুনি, যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমি আগেই আপনাদেরকে বলেছি অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ, আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। ওনার প্রশ্নটা শেষ করে নেই। আচ্ছা, হ্যাঁ জি, করবো ইনশাল্লাহ। আর ডিজেল, ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি, আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। আমরা সরাসরি সেখানে ছিলাম। সংসদ অধিবেশনের বিরতিতে এই মুহূর্তে কথা বলছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা এবার সেখানে চলে যাচ্ছি সরাসরি। আমরা অনেকগুলো ভাষাভাষী মানুষ মানে ভাষায় শিক্ষিত করতে চাই, এই জন্য যেন আমাদের যেহেতু আমাদের এখানে দক্ষ মানুষ তৈরি করব, আমাদের মিডল ইস্টে মানুষ কাজ করতে হলে আরবি শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের চায়নায় কাজ করতে হলে মানুষের ম্যান্ডারিন শিক্ষায় শিক্ষিত হবে, ইটালিতে কাজ করলে ইটালি ভাষা, কোরিয়ায় কাজ করতে হলে কোরিয়ান ভাষা, জাপানিতে কাজ করলে জাপানিজ ভাষা, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের অবশ্যই ইংলিশ শিখতে হবে। ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সে কারণে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী সারা দেশ থেকে ঘুরে বেড়াচ্ছেন, আপনি দেখবেন, শিক্ষামন্ত্রী, এবং বিভিন্ন জায়গার থেকে যেসব বিষয় বেরিয়ে আসছে সেসব মিলিয়ে একটা সম্পৃক্ত করে সব মিলিয়ে একটা নির্দেশ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করা হবে। এবং এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যথেষ্ট সচেতন আছে এবং দিনরাত পরিশ্রম করছেন ইনশাআল্লাহ।
প্রথম হলো কবে বলেছেন তা বলেন তো? জি, তারকা চিহ্ন। সশস্ত্র বাহিনী এটা উনি বলেছে, জিজ্ঞেস করেছে কিনা, আপনার ফলো করেছেন কিনা, এই কথাটা তিনি যেদিন মানে উনি দরবারে গিয়েছিলেন গত পরশু দিন দরবারে বলেছেন এই কথাটা। আবার প্রশ্নের উত্তর বলেছেন সশস্ত্র বাহিনী এই দেশের গর্ব, সশস্ত্র বাহিনী এই দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক। সশস্ত্র বাহিনীকে একটা পর্যায়ে আপনি দেখেছেন, আপনাদের স্মরণ করে দিতে চাই, একটা পত্রিকা টাইমসে ছাপা হয়েছিল লন্ডন ভিত্তিক, যে সশস্ত্র বাহিনীকে পলিউটেড করা হয়েছে। এটুকুই আমি বলে থামতে চাই। এবং অতীত সরকারের সময় সশস্ত্র বাহিনীকে তারা নানানভাবে পলিউট করার চেষ্টা করেছে এবং করেছে তারা, এইটা ছাপা হয়েছে। ছাপানো কথাটা আমি বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসছেন ক্ষমতায় বসছেন, মানে আমাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ক্ষমতায় বসে না দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেদিন থেকেই তিনি চেষ্টা করেছেন এই দেশের সার্বিকভাবে সকল কল্যাণ সাধিত হোক। 1 নম্বর কল্যাণ মানবিক কল্যাণ, 2 নম্বর মানবিক রাষ্ট্র, 3 নম্বর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 4 নম্বরে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, সার্বভৌমত্ব যাতে আমরা প্রোটেক্টেড করতে পারি, তার জন্য প্রয়োজনীয় যা কাজ করা দরকার তার সবটাই তিনি করছেন, সব ক্ষেত্রে কিন্তু বিচার। দর্শক, সংসদ অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সাথে কথা বলছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি সেখানে ছিলাম। রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার। উদ্দেশ্য যানজট নিরসন। কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকেই ওঠানামা করবেন যাত্রীরা। আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালেই ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই। নুরুল ইসলাম ও মাহমুদুর রহমান জয়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রীর। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, তাহলে আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, এই 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য, তাহলে কিন্তু অনেক দূর জ্যামটা চলে যায়। এই জ্যাম কমানোর জন্য আমাদের এই উদ্যোগটা। এখানে যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা ছিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। প্রশ্ন হচ্ছে টার্মিনাল থাকতেও কেন বাইরে এই যাত্রী ওঠানামা? উত্তর লুকিয়ে আছে টার্মিনালের ভেতরেই। ভিতরে আপনি সন্ধ্যার পরে ঢুকতে পারবেন না, বসার জায়গা নাই, আপনার দেখা গেছে আপনার হাতে মোবাইল রয়েছে, আরেকজন এদিকে ব্যাগ টানতেছে, ওদিকে আরেকজনে মোবাইল টানতেছে। কোনো বাথরুম নাই, বসার একটা প্লেস নাই, একটা ছোট একটা রুম থেকে কাউন্টার আছে, একজন লোক দাঁড়ায় টিকিট কাটতে পারে আর নাই। চারদিকে নোংরা পরিবেশ, বসার অবস্থাও নেই যাত্রীদের। এই জায়গাটি মূলত সায়দাবাদের টিকিট কাউন্টার, কিন্তু টিকিট বিক্রির কোনো নাম নিশানাই নেই এখানে। গড়ে উঠেছে টোকাই আর ভবঘুরেদের আবাসস্থল, যার ফলে কোনো যাত্রী প্রবেশ করতে চান না এই টার্মিনালের ভেতরে। একই চিত্র রাজধানীর 2 টার্মিনাল মহাখালী আর গাবতলীতেও। ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহন নিয়ে ধুঁকছে টার্মিনালগুলো, ফলে চলাচলে বিশৃঙ্খলা আর যানজট নগর জুড়ে। এই যখন অবস্থা, তখন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী বাস কাউন্টার। শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকে এক একটি কাউন্টারের পরিবেশ টার্মিনালের বিবর্ণ ছবির বিপরীত। সম্প্রতি ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয় টার্মিনাল ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করা যাবে না। কিন্তু টার্মিনালের কি সক্ষমতা আছে মানসম্পন্ন সেই পরিষেবা দেওয়ার? টার্মিনালগুলিকে যত আধুনিকায়ন করা যায়, সিকিউর করা যায়, আরাম আয়েস দিয়ে করা যায়, সেখানে আমরা বলছি যে আমরা ওই যে ক্লাস পিপল এবং সার্ভিসের জন্য আলাদা জোন করে দেন। টার্মিনালগুলো এখন স্থান মানে যে পরিমাণ স্থান সংকুলনের মধ্যে আছে, এর মধ্যে আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো এখানে কখনোই ঢোকা সম্ভব হচ্ছে না। সংকট মোকাবেলায় রোটেশন ভিত্তিক বাস পরিচালনার প্রস্তাব মালিক পক্ষের। এইখানে যাত্রী আসবে, গাড়িটা কাউন্টারের সামনে রাখা আছে, এটা কাউন্টারে টিকিট কাটবে, গাড়িতে বসবে, চলে যাবে।
দিস ইজ দ্য সিস্টেম। তারা টিকিট যে কোনো জায়গায় বিক্রি করুক, নির্দিষ্ট জায়গা থেকে উঠবে এবং কোন কোন জায়গার থেকে যাত্রীরা একত্রে হবে সেই ক্ষেত্রে তারা ছোট গাড়ি দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে পারে। এটা আমরা তাদেরকে পরামর্শ করছি, অনেকে করেনও। রাজধানীর এই টার্মিনালগুলো ধারণ ক্ষমতার কয়েক গুণ বাসে কার্যত নিয়ন্ত্রণহীন। রুট পারমিট বাতিল, টার্মিনাল স্থানান্তর কিংবা আধুনিকায়ন, রোটেশন পদ্ধতি সবই কাগজে কলমে শক্তিশালী সমাধান। কিন্তু বাস্তবায়ন না হলে বিশৃঙ্খলা কমার কোনো সম্ভাবনা নেই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলেই দীর্ঘমেয়াদী যানজটের অচল অবস্থা থেকে কিছুটা মুক্তি মিলবে নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, হামের টিকাদান কর্মসূচির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা তার কাছে যাচ্ছি। রাজধানীর মহাখালী এলাকায় আছেন তিনি। সবুজ, টিকাদান কর্মসূচি কেমন চলছে? অভিভাবকদের মধ্যে সাড়া কেমন দেখছেন? উৎকণ্ঠা আছে হামের যে প্রকোপ বা যে ধরনের সংক্রমণ যেভাবে বাড়ছে, সেই উৎকণ্ঠা থেকে অভিভাবকরা টিকা নেয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে এবং গত 2 দিনের পর কালকে বন্ধ ছিল, আজকে সকাল থেকেই বেশিরভাগ টিকা কেন্দ্রে আমরা ভিড় দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যারা এর আগেও হামের 2 ডোজ টিকা নিয়েছেন তারা আবার বুস্টার হিসাবে নিয়েছেন। সেই হিসাবে আপনি বুঝতেই পারছেন যে সংক্রমণের যে হার বাড়ছে তাতে মানুষের বা যারা ছোট ছোট শিশুদের অভিভাবক রয়েছেন তাদের মধ্যে যে উৎকণ্ঠা, সেটির প্রতিফলনই কিন্তু এই বুস্টার ডোজ। এবং আজকের যদি আমি হামের চিত্র বলি, আমি এখন ডিএনসিসি হাসপাতালে রয়েছি। এই হাসপাতালটিতেও এর আগে সংক্রমণ বেধি হাসপাতালে ছিলাম, সেখানেও দেখেছি যে গত 2 দিনের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। এখানে আজকের চিত্র ডিএনসিসি যে হাসপাতালটি রয়েছে সেখানেও কিন্তু গত 2 দিনের তুলনায় আজকে রোগীর সংখ্যা বেড়েছে। অর্থাৎ মাঝখানে যে সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করেছিল অর্থাৎ গত 2-1 দিনের মধ্যে এই সংক্রমণের হারটা কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই জায়গাটিতে মূলত যারা চিকিৎসক তারা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যেহেতু গতকালকে পহেলা বৈশাখে প্রচুর পরিমাণে মানুষ বের হয়েছিল, ছোট ছোট শিশুদেরকে নিয়ে বের হয়েছিল, সেই জায়গা থেকে সংক্রমণটি আরও বেশি বেড়ে যায় কিনা সেই ধরনের এক ধরনের শঙ্কা করছেন চিকিৎসকরা। তারপরেও মানুষজন যেন সচেতন থাকে, যেন সংক্রমণ হলে কোনো ধরনের জ্বর সর্দি হলে যেন চিকিৎসকের পরামর্শ নেয়, এই কথাটি বারবার জোর দিচ্ছেন। অর্থাৎ কোনো ধরনের যদি সিমটম দেখা দেয় তাহলে যেন চিকিৎসকের শরণাপন্ন হন, সেই কথাটি বারবার বলছেন চিকিৎসকরা। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে হাম পরীক্ষার কোনো ল্যাব নেই। রোগীদের নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। স্বাধীনতার 55 বছর পরও বন্দরনগরীর স্বাস্থ্যসেবা খাত অপূর্ণাঙ্গ। রোগীদের দুর্ভোগ কমাতে সীতাকুণ্ডে বিআইটিআইডিতে হাম পরীক্ষার সক্ষমতা যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীরে লালচে ফুসকুড়ি সহ হামের উপসর্গ নিয়ে প্রতিদিন চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে আসছে বিভিন্ন বয়সী শিশু। এখন পর্যন্ত 35 জনের হাম শনাক্ত এবং 1 জনের মৃত্যুর পর উদ্বেগ বাড়ছে অভিভাবকদেরও। তবে বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে নেই হাম পরীক্ষার কোনো ব্যবস্থা। নমুনা সংগ্রহ করে পাঠাতে হচ্ছে ঢাকায়। টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা কিংবা কোনো এলাকায় প্রাদুর্ভাব বাড়ছে কিনা তা জানতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলছেন চিকিৎসকরা। যেহেতু একটা বড় আউটব্রেক হয়েছে, ভবিষ্যতে যদি এরকম আউটব্রেক হয় তাহলে হয়তো আরও ডিসেন্ট্রালাইজেশন দরকার, হয়তো আরও ল্যাব যদি এরকম এস্টাবলিশ হয় তখন হয়তো এই ধরনের ক্ষেত্রে আরও দ্রুত মন্তব্য করা যাবে যে এখানে মিজেস আছে কি নাই বা অন্যান্য ভাইরাসের জন্য লাগতে পারে। এটা মহামারী বা দুর্যোগ দেখা দিচ্ছে কিনা এটা জানার জন্য আর ভ্যাকসিনেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য আসলে মিজেস ভাইরাসের ডিটেকশন দরকার। কক্সবাজার ও 3 পার্বত্য জেলা ছাড়াও বিভাগের প্রায় সব জেলা অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী থেকেও হামের উপসর্গ নিয়ে রোগী আসে চট্টগ্রামে। পরীক্ষার ব্যবস্থা না থাকায় বিপাকে সবাই। আইপিএসে ঢাকায় আইপিএস আছে, এটাই সারা বাংলাদেশে ওখানে যাবে এবং এখান থেকে স্যাম্পল আমরা পাঠিয়ে দিই। 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট চলে আসে। এখন যেহেতু এটা ন্যাশনাল একটা ইস্যু, এই অবস্থায় উন্নত মানের ল্যাব সুবিধা থাকায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে হাম পরীক্ষার সক্ষমতা যাচাই করছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের যে জনবল আছে, যাদের যে টেকনিক্যাল হ্যান্ড আছে, এখানে যে সমস্ত চিকিৎসকরা কর্মরত আছেন তারা এগুলো করতে সক্ষম। কিন্তু এর আনুষঙ্গিক জিনিসগুলো, এগুলো বা আনুষঙ্গিক যেটা কিটস, রিয়েজেন্ট, এগুলো সরবরাহ না করতে পারলে এরা তো এগুলো করতে পারবেন না। এখানে BSL 2+ এবং BSL 3, দ্যাট মিনস বায়োসেফটি লেভেল 3 ল্যাবরেটরি আছে, যা আমরা বলতে পারি বাংলাদেশে একমাত্র ফাংশনিং বায়োসেফটি লেভেল 3 ল্যাবরেটরি। বর্তমানে যেই সমস্যাটি চলছে, হাম বা মিজেলস আমরা বলে থাকি, সেটি নির্ণয় করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগের মালিকদের ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রেখে অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করেছে সরকার, যা এরই মধ্যে বিল আকারে পাশ হয়েছে জাতীয় সংসদে। এতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া অর্থের মাত্র 7.5% দিয়েই দায়িত্ব বুঝে নিতে পারবেন সাবেক পরিচালকরা। এর সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, যাদের লুটপাটে ব্যাংক দেউলিয়া হয়েছে তারা আবারও সুশাসন ফেরাবে, এটি অলীক কল্পনা। এটি রেজুলেশনের উদ্দেশ্যের পরিপন্থী বলেও মনে করেন তারা। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের আমলে ব্যাংক দখলে নিয়ে চালানো হয় লুটপাট, ঋণের নামে টাকা নিয়ে পাচার করা হয় বিদেশে, অর্থ সংকটে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানতের নিশ্চয়তায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। একীভূত করা হয় সংকটে থাকা এক্সিম, SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। সরকার আর্থিক খাতে এরই মধ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে জাতীয় সংসদে। যুক্ত করা হয়েছে 18 ক অনুচ্ছেদ, যেখানে ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রাখা হয়েছে আগের মালিকদের। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া অর্থের মাত্র 7.5% টাকা দিয়ে বুঝে নিতে পারবেন দায়িত্ব। এছাড়া প্রতিশ্রুতি দিতে হবে নতুন মূলধন যোগান, দায় দেনা পরিশোধ, আমানতকারীদের অর্থ ফেরত দেয়া এবং সুশাসন প্রতিষ্ঠার। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীদের হাতে ব্যাংক তুলে দেওয়া হবে রেজুলেশন উদ্দেশ্যের পরিপন্থী। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য, তাই না? তো এখন যদি আপনি পূর্বের মালিকানা নিয়ে আসেন তাহলে এটাকে রেজুলেশন কেন বলতেছেন? এই শর্তটা ঢুকিয়ে দিয়ে এই পুরো মানে আপনার অধ্যাদেশটারই যে মূল ফ্লেভারটা নষ্ট করে দিচ্ছে। এটার মূল ইস্যুটা হচ্ছে গভর্নেন্সটা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা কোনোই তো এনশোর করা যাবে না, কারণ যারা মালিক থাকতে এটার ক্ষতি করলো, তো আমার গভর্নেন্স খারাপ ছিল, টাকা পয়সা নিয়ে চলে গেল। সেকেন্ড হলো টাকা পয়সা বাইরে নিয়ে চলে গেল, তো এটার গভর্নেন্স, এরাই যদি আসে এরা আবার গভর্নেন্স কি উদ্ধার করবে? অঙ্গীকার তো ইজ নট দে, অঙ্গীকার যদি দেয়, যদি না পালন করে কি করবে? যদি ওরা করতেই চায় তো তোমরা 7.5% না যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু করো। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীরা পরিচালনায় ফিরলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো ব্যাংকিং খাতে। এর ফলে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে বলেও আশঙ্কা তাদের। সংকটে থাকা অন্য ব্যাংকের মালিকরাও সুবিধা নেওয়ার চেষ্টা করবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা রিপার্কেশন হবে পদ্মা ব্যাংকের উপরে, রিপার্কেশন হবে বেসিক ব্যাংকের উপরে, এবি ব্যাংক, IFC, এগুলো কিন্তু ঝামেলা আছে। এগুলো যখন রিঅর্গানাইজ করতে যাবে তো টাচই করতে দেবে না ওরা। এটার এফেক্টটা দ্য ফিউচার রিফর্ম অফ দ্য ব্যাংকিং সেক্টর উইল নট বি ভেরি পজিটিভ। একে তো আপনি বিচার করলেন না, বরঞ্চ তাদেরকে একটা সুবিধা দিলেন। তো এই সুবিধা তো প্রত্যেকটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যারা নাকি এখন বিপদে আছে তারা সবাই এই ধরনের সুবিধা চাবে। তো ওকে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না? আলটিমেটলি সরকার রিফর্ম প্রসেসের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আইনে সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে, তবে অনিয়মে জড়িত পরিচালকরা মালিকানায় ফেরার সুযোগ পাবে না। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল বা ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারবে। সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার যোগান দিয়েছে 20,000 কোটি টাকা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্র ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির এক কূটনীতিকের বরাতে এই তথ্য জানিয়েছে ডন নিউজ। বলা হয়, ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে গেলেও উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। পুনরায় শান্তি আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। অবশ্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং আরও বড় কোনো চুক্তির বিষয়ে আশাবাদী তিনি। আগামী দুদিনের মধ্যে দারুণ কিছু ঘটবে বলে জানান ট্রাম্প। আগামী দুদিনের মধ্যে আবারও হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফা মুখোমুখি বৈঠকের ভেন্যু হতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া এবং রাজনৈতিক অনিচ্ছার কারণেই ইসলামাবাদ আলোচনায় কোনো সমাধান আসেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেছেন, দুদেশের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস মাত্র এক রাতে দূর করা অসম্ভব। তবে তেহরানের আলোচকরা চুক্তির জন্য সদিচ্ছা দেখিয়েছেন বলেও স্বীকার করেন তিনি। পরবর্তী আলোচনায়ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে পারেন ভ্যান্স। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। গেল সপ্তাহে বোমা বিস্ফোরণে মেইতেই সম্প্রদায়ের 2 শিশু নিহতের জেরে ছড়িয়েছে উত্তেজনা। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মণিপুরের বিষ্ণুপুর জেলায় বিক্ষোভে নামে স্থানীয়রা। আশপাশে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথরও ছোড়ে অনেকে। এক পর্যায়ে চরম সহিংস হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আহত হয় অনেকে। এ ঘটনার পর শহর জুড়ে কারফিউ জারি করে জেলা প্রশাসক। শিশু নিহতের ঘটনায় কুকিদের দায়ী করছে মেইতেই সম্প্রদায়, তবে বোমা বিস্ফোরণের দায় অস্বীকার করেছে কুকিরা। ভারতের ছত্তিশগড়ে একটি বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে কমপক্ষে 14 জন নিহত হয়েছে, আহত আরও 20 জন। মঙ্গলবার রাজ্যটির শক্তি জেলায় অবস্থিত ভেন্টাটা কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রে হয় এই দুর্ঘটনা। পুলিশ সুপারের প্রাথমিক ধারণা, পানি গরম করার বয়লার টিউব অতিরিক্ত উত্তপ্ত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। জানান, বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে 3 শ্রমিক প্রাণ হারান। দ্রুত উদ্ধার কাজে ছুটে যান জরুরি বিভাগের কর্মীরা। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে বাকিদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রেসিডেন্ট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বার্সেলোনার। শেষ 8-এর ফিরতি ম্যাচে 2-1 গোলের জয় পেলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় কাতালান জায়ান্টদের। বিপরীতে ঘরের মাঠে হারলেও 2017 সালের পর আরও একবার সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে পিএসজির কাছে 2-0 গোলে হেরেছে লিভারপুল। 2 লেগ মিলিয়ে 4-0 ব্যবধানে এগিয়ে শেষ 4-এ নাম লেখালো ফরাসি জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4-এর টিকিট পেতে দরকার 3 গোল। বিপরীতে সুযোগ নেই গোল হজমের। ফিরতি লেগে যার কোনোটিই পূরণ করতে পারেনি বার্সেলোনা। ফলাফল 2014 ও 16 সালের পর আরও একবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় কাতালান জায়ান্টদের। অথচ শুরুটা ছিল প্রত্যাশার চেয়েও বেশি। 24 মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। 2 লেগ মিলিয়ে 2-2 সমতায় ফেরে বার্সা। তবে স্বস্তি স্থায়ী হয়নি বেশি সময়। 31 মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিক শিবির। ম্যাচের বাকি সময়ে গোল পেতে মরিয়া কাতালান জায়ান্টরা। 55 মিনিটে অফসাইডে বাতিল হয় ফার্নান তোরেসের করা গোল। সুযোগ মিস করেছেন ওলমো লেভানডোভস্কিরাও। উল্টো শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বার্সা। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় পেলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় ফ্লিক শিষ্যদের। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও 2017 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না লিভারপুলেরও। প্রথম লেগের মতো ফিরতি লেগেও 2-0 ব্যবধানের জয় পিএসজির। দেমবেলের জোড়া গোলে 2 লেগ মিলিয়ে 4-0 ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে ফরাসি ক্লাবটি।
প্রথমবারের মতো আক্রমণ ভাগের নতুন ৩ তারকা ইসহাক, ভির্টস ও একিতিকেকে দেখা যায় শুরুর একাদশে। তবে তাতেও বদলায়নি দৃশ্যপট। গোলপোস্টে দিক হারিয়েছেন সালা, গাকপোরাও। উল্টো ৭২ মিনিটে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন উসমান দেমবেলে। ম্যাচের শেষ সময়ে তার আরও এক গোল পিএসজিকে এনে দেয় স্বস্তির জয়। শেষ চারে তাদের প্রতিপক্ষ রিয়াল ও বায়ার্নের মধ্যকার বিজয়ী দল। মুজরাব বিন তারেক, যমুনা স্পোর্টস। পিএসএল মিশন শেষে দেশে ফিরেছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে মাঠে মাতিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় ফেরেন এই দুই বাংলাদেশি পেসার। সতীর্থ শরীফুল ইসলামের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুজনেই যোগ দিয়েছেন টাইগার স্কোয়াডের সাথে। তানজিদ তামিম, পারভেজ ইমনরা ফিরেছেন আগেই। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে পিএসএল মিশন শেষে দেশে ফিরলেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাতে একই ফ্লাইটে ঢাকায় পৌঁছান পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতানো দুই টাইগার পেসার। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পান ৬ বাংলাদেশি ক্রিকেটার, যেখানে তানজিদ তামিম অভিষেকের অপেক্ষায় থেকে গেলেও পারভেজ ইমন, রিশাদ, মোস্তাফিজরা সুযোগ পেয়েছেন ম্যাচ খেলার। বল হাতে খুব বেশি উইকেট না নিলেও কয়েক ম্যাচেই রান আটকে রাখেন শরীফুল। আলহামদুলিল্লাহ, উইকেট যদি কম পাইছে বাট উইকেট কপালের উপর ডিপেন্ড করে। ভাই, আতিথেয়তা কেমন ছিল পাকিস্তানিদের? খুব ভালো ছিল। তবে গতির ঝড়ে দুটি ছড়িয়েছেন নাহিদ রানা। তাই তো দেশে ফিরে সতীর্থর প্রশংসা শরীফুলের মুখে। শুধু শরীফুলই নয়, টুর্নামেন্ট জুড়ে সবাইকে মুগ্ধ করেছেন এই টাইগার স্পিডস্টার। 4 ম্যাচে 6-এর নিচে ইকোনমিতে শিকার করেছেন 7 উইকেট। অপরদিকে 5 ম্যাচে 2 উইকেট নেয়া শরীফুল বল করেছেন 8-এরও কম ইকোনমিতে। 6 ম্যাচে 5 জয়, 11 পয়েন্ট নিয়ে পেশোয়ারকে শীর্ষে রেখেই জাতীয় দলের সার্ভিস দিতে ফিরেছেন এই দুই পেসার। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের স্কোয়াডে আছেন শরীফুল ও রিশাদ। ফরম্যাটটা ভিন্ন হলেও পিএসএল এর অভিজ্ঞতা আর পারফরমেন্সের ধারাবাহিকতা এই সিরিজেও ধরে রাখতে চাইবেন এই দুই তারকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন হ্যাভিয়ার মাস্চেরানো। তার পরিবর্তে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিলেরমো হায়োস। মাত্র 4 মাস আগে মাস্টেরানোর হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো MLS কাপ শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। এবার লিগে মাত্র 7 ম্যাচ জিতেই ইন্টার মায়ামিকে বিদায় বলে দিলেন আর্জেন্টাইন এই কোচ। শনিবার নিউ ইয়র্ক বুলসের বিপক্ষে 2-2 গোলে ড্র ম্যাচের পরই মাস্টেরানো ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান। এর আগে 2024 সালের নভেম্বরে জেরার্ডো মার্তিনোর স্থলাভিষিক্ত হয়ে আসেন ইন্টার মায়ামিতে। প্রায় 1.5 বছর মেসি, সুয়ারেজদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এ সময় মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল ও লিগস কাপের ফাইনালে তুলেছিলেন। আর 2025 সালে ক্লাবের হয়ে প্রথম মৌসুমের MLS কাপ জিতে ইতিহাস গড়েন। বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্রাজিল 247 নামের এক ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে লুলা নিজেই একথা জানান। নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা নিয়ে নিজের ব্যক্তিগত মতামত সেখানে তুলে ধরেন তিনি। শারীরিকভাবে ফিট থাকলে নেইমারকে বিবেচনার পরামর্শ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। চোট ও ফিটনেস সমস্যায় 2 বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে নেইমার। একাধিকবার অ্যানচেলোত্তি বলেছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকতে নেইমারকে থাকতে হবে ফিট। সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নেমে গোলের দেখাও পেয়েছেন এই তারকা। আগামী 18 মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন অ্যানচেলোত্তি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।